আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা। তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি করণীয় সেটা হচ্ছে টপিক বেস প্রত্যেকটা চ্যাপ্টারকে এমনভাবে শেষ করা যাতে সেখানে টেস্ট পেপার ইন্টিগ্রেটেড থাকে। ওকে, সো আমরা তোমাদের সুবিধার জন্য এক একটা চ্যাপ্টারের উপর এক একটা প্লেলিস্ট করব। এক একটা প্লেলিস্টে ওই চ্যাপ্টারের টপিক এমনভাবে সাজানো থাকবে যাতে প্রত্যেকটা ভিডিওতে এক একটা টপিক শেষ হয়ে যায়। ঠিক আছে? সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 6কে আমরা টপিক বেস ধরে আগাবো। চ্যাপ্টার 6-এর আমরা প্রথমেই দেখব টপিক নাম্বার 1। টপিক নাম্বার 1-এ আমরা কি দেখব? টপিক নাম্বার 1-কে আমরা সিলেক্ট করেছি অনুসংখ্যা নির্ণয়। ঠিক আছে? তো অনুসংখ্যা নির্ণয়তে আমরা প্রত্যেকটা টপিক আমরা যেটা বললাম যে প্রত্যেকটা টপিককে আমরা এমনভাবে শেষ করব যাতে সেখানে ক, খ, গ, ঘ পুরো চারটারই সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যায়। সো আমরা প্রথমেই দেখব অনুসংখ্যা নির্ণয় বা টপিক 1-এর ক এর জন্য যা যা লাগবে। ক এর জন্য আমাদের কি লাগবে? ক এর জন্য আমাদের এই চারটা দেখলেই কিন্তু আমাদের ক এর প্রিপারেশন শেষ। অর্থাৎ টপিক নাম্বার 1-এর যে ক এর প্রিপারেশন সেটা কিন্তু এই চারটা প্রশ্ন দেখলেই শেষ। সো ফার্স্টে আমরা দেখব মোল কাকে বলে। ঠিক আছে? সো মোল কাকে বলে এটা বোঝার জন্য আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, সাপোজ এই যে কলমের ঢাকনা যেটা আছে আমার কাছে, এই কলমের ঢাকনাটার মধ্যে ধরো অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক এখানে কি আছে? এখানে হচ্ছে মোল, এখানে হচ্ছে অণু আছে, পরমাণু আছে বা আয়ন আছে। সো এই যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো এই যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন আছে, এই পরিমাণটাকে আমরা বলবো মোল। ঠিক আছে? তাহলে আমরা মোল কাকে বলে বুঝতে পারলাম। অ্যাভোগাড্রো সংখ্যা কি? অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে এই যে আমি বললাম না যে এই যে এটা 1 মোল, এই 1 মোলের মধ্যে এই যে 1 মোল যেটা বললাম, তাহলে এই যে 1 মোল, এই 1 মোলে এই 1 মোলটার মধ্যে যেই সংখ্যক অণু, পরমাণু বা আয়ন আছে সেটাকেই আমরা বলতেছি অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? এরপর আমরা দেখব মোলার আয়তন কি। সো এটাতেও সেম। এই যে 1 মোল আমি বললাম এটা 1 মোল, তাহলে এই যে 1 মোল এটার যে আয়তন এই ঢাকনাটার যে আয়তন সেটাই মূলত তোমার মোলার আয়তন। তাহলে মোলার আয়তন কি? 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। অর্থাৎ এটাকে যদি আমি 1 মোল ধরি তাহলে এটার যে আয়তন আমরা দেখতে পাচ্ছি এটাই মূলত মোলার আয়তন। এরপর আমরা দেখব মোলারিটি কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট মোলারিটি কাকে বলে। এখানের মধ্যে মোলটাও খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো মোলারিটি কাকে বলে এটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ধরো নির্দিষ্ট তাপমাত্রা, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। নির্দিষ্ট তাপমাত্রা এই কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডটা যদি ছাড়া তোমরা আনসার করো তাহলে তোমাদেরকে 0 দিবে। ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রার কথাটা অবশ্যই বলতে হবে, কারণ তুমি যেই ল্যাবে কাজ করবা সেই ল্যাবে যদি তোমার তাপমাত্রা পরিবর্তন হয় বা তাপমাত্রা কনস্ট্যান্ট না থাকে তাহলে কিন্তু মোলারিটি নির্ণয় করা সম্ভব নয়। তাহলে মোলারিটি নির্ণয় করার জন্য তাপমাত্রাটা অবশ্যই হতে হবে নির্দিষ্ট একটা তাপমাত্রা। সো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ, তুমি ধরো 1 লিটার দ্রবণ নিয়েছো, 1 লিটার। ঠিক আছে? তো 1 লিটার দ্রবণের মধ্যে কোনো পদার্থের ওই 1 লিটার দ্রবণে তুমি কোনো একটা পদার্থ, সাপোজ সেটা H2SO4 তুমি যত মোল দিয়েছো সেই মোলটাই হচ্ছে তোমার মোলারিটি। ঠিক আছে? তাহলে মোলারিটি হচ্ছে কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো পদার্থের, সেটা H2SO4 হতে পারে, সেটা Na2CO3 হতে পারে, সেটা যে কোনো রাসায়নিক পদার্থ হতে পারে। তো যে কোনো রাসায়নিক পদার্থের যত মোল তুমি সেখানে দিচ্ছ ওই 1 লিটার দ্রবণে সেটাই তার মোলারিটি নির্ণয়, সেটাই তার মোলারিটি সেটাই তার মোলারিটি। ঠিক আছে? সো এরপর হচ্ছে আমরা এখন মোলারিটি কাকে বলে এটা না এসে সেমিমোলার দ্রবণ বা ডেসিমোলার দ্রবণ বলতে পারে। যখন তোমাকে ডেসিমোলার দ্রবণ বলবে তখন তুমি জাস্ট কি করবা, এই যে যত মোল বলা আছে এটাকে তোমরা লিখবা কি 0.1 মোল দ্রবীভূত থাকে তাকেই তাকে কি বলা হয়? ডেসিমোলার দ্রবণ বলা হয়। ঠিক আছে? খুবই সিম্পল। তাহলে যত মোলটাকে তুমি রিপ্লেস করবা কি দিয়ে? 0.1 মোল দিয়ে জাস্ট রিপ্লেস করে দিবা, তখন সেটা হয়ে যাবে ডেসিমোলার দ্রবণ। ঠিক আছে? যখন তোমাকে বলবে সেমিমোলার দ্রবণ কাকে বলে তখন জাস্ট তুমি কি করবা, 0.5 মোল দিয়ে তুমি কি করবে, এটাকে রিপ্লেস করে দিবা। যত মোল শব্দটাকে তুমি 0.5 মোল দ্বারা রিপ্লেস করে দিবা। চাইলে তোমরা m/10 ডেসিমোলারকে তোমরা m/10 মোল দিয়েও লিখতে পারো, আবার সেমিমোলারকে তোমরা m/2 মোল দিয়েও লিখতে পারো। সো এই চারটা যে আমরা ক দেখলাম, এই চারটা ক এর মধ্য থেকেই টপিক নাম্বার 1 থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে এই চারটা কই পরীক্ষায় আসবে। ঠিক আছে? এরপর আমরা দেখব খ। খ
ক্ষয়ের টপিকগুলোতে যাওয়ার শুরুতে আমাদেরকে দুটো সূত্র সম্পর্কে জানতে হবে। এর মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে এন সমান ডাব্লিউ বাই এম সমান হচ্ছে ভি বাই 22.4 লিটার সমান হচ্ছে তোমার এন বাই 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে। আরেকটা সূত্র হচ্ছে কি ডাব্লিউ সমান এস এম ভি বাই 1000 মিলিলিটার। তো প্রথম যে সূত্রটা সেখানে ক্ষেত্রে আমরা ভি এর ক্ষেত্রে দেখছি 22.4 লিটার, যেটাকে আমরা বলি এসটিপিতে আয়তন। ঠিক আছে। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো এখানে ক্ষেত্রে যখন আমরা ভি ইউজ করবো এই সূত্রে, তখন ভিটা অবশ্যই আমরা কিসে হিসাব করব? লিটার হিসাব করব। ঠিক আছে। এটা অবশ্যই লিটার এককে প্রকাশ করতে হবে। তুমি যখন মান বসাবে এই সূত্রে, তখন ভিটাকে অবশ্যই তুমি লিটারে এনে ইউজ করবা। আর এই সূত্রে যখন আমরা ইউজ করব, আমরা নিচে দেখতে পাচ্ছি 1000 মিলিলিটার লেখা। অর্থাৎ এই সূত্রের ক্ষেত্রে আমরা ভিটা যখন ইউজ করব, তখন সেটা আমরা মিলিলিটার একক দিয়ে ইউজ করব। ঠিক আছে। সো এখন যদি আমরা একটু এই সূত্রগুলো থেকে যে খগুলো এসে থাকে এই সূত্রগুলো ইউজ করে সেগুলো যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখব 1 নম্বর প্রশ্ন যে 0.25 এম অ্যান ওয়েজ দ্রবণ বলতে কি বোঝায়? এই 0.25 এম এটা কিন্তু একটা মোলারিটি। ঠিক আছে। এই মোলারিটিটা আমরা জানি মোলারিটি হিসাব করা হয় কিসে? মোলারিটি হিসাব করা হয় তোমার 1 লিটার 1 লিটার দ্রবণে। 1 লিটার দ্রবণ, তো 1 লিটার দ্রবণ বলতে কি বোঝায়? 1 লিটার দ্রবণ বলতে বোঝায় হচ্ছে 1000 মিলিলিটার। ঠিক আছে। তো এখন আমরা যদি এই যে 1000 ml এবং 0.25 এম এটা যদি আমরা এই সূত্রে বসিয়ে দেই, তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ এর মানটা পেয়ে যাব এবং আমরা বলতে পারবো যে 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। সো আমরা যদি ওই সূত্রের মধ্যে বসাই এই মানটা এবং আমরা ভিটা যদি 1000 ml ইউজ করি, তাহলে আমরা একটা ভর পেয়ে যাব। তো সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমান এস এম ভি বাই 1000। ঠিক আছে। সো এখানে যদি আমরা এখন মান বসাই, আমাদের এস এর মান কত? 0.25 এম। এটা হচ্ছে আমাদের এস। এস মানে কি? এস মানে হচ্ছে ঘনমাত্রা। যখন সেটা আমরা 1 লিটার হিসাব করব, তখন সেই এসটা হয়ে যাবে মোলারিটি। অর্থাৎ মোলারিটি হিসাব করতে হয় 1 লিটার বা 1000 ml এ। ঠিক আছে। সো আমরা এখন এস এর মান বসাবো কত? 0.25 ইন্টু এম কত? এম হচ্ছে আমরা জানি যে NaOH এর যে আণবিক ভর, সে আণবিক ভরটা হচ্ছে কত? 40 গ্রাম। ঠিক আছে। সো এটা হবে 40 ইন্টু ভি হচ্ছে 1000, কারণ এটা আমরা মোলারিটিতে হিসাব করতেছি। তো মোলারিটি মানে কি? 1 লিটার দ্রবণ। তো 1 লিটার দ্রবণ মানে কত ml? 1000 ml। সো উপরে 1000, নিচে 1000, 1000 কাটা যাবে, কাটা গেলে থাকতেছে 0.25 ইন্টু 40। 0.25কে 40 দ্বারা গুণ করলে হয় কত? 0.25কে 40 দ্বারা গুণ করলে হয় ইন্টু 40, আনসার আনসার আসে 10। আনসার আসে 10, অর্থাৎ 10 গ্রাম। সো 0.25কে 40 দ্বারা গুণ করলে আনসার আসে 10 গ্রাম। তাহলে আমরা বলতে পারতেছি কি? আমরা বলতে পারতেছি 10 গ্রাম দ্রব 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকলে সেটাই হচ্ছে আমাদের কি? এই যে 0.25 এম NaOH দ্রবণ। তাহলে 0.25 এম NaOH দ্রবণে আমরা কি বলতে পারি? যে 0.25 এম 0.25 এম NaOH দ্রবণ বলতে বোঝায়, NaOH দ্রবণ বলতে বোঝায়, দ্রবণ বলতে 1 লিটার দ্রবণে 1 লিটার NaOH দ্রবণে তোমার 10 গ্রাম দ্রব 10 গ্রাম NaOH দ্রব দ্রবীভূত আছে। আমি একটু শর্টকাট লিখলাম, দ্রব দ্রবীভূত আছে। সো আমরা খুব সহজেই ম্যাথ ব্যবহার করে আমরা এই ধরনের খগুলো আনসার করতে পারি। এরপর 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। আচ্ছা। সো এখানে যাওয়ার আগে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে কি আয়তন বৃদ্ধি পায় না কমে? তাপমাত্রা বা টেম্পারেচার যদি বাড়ে, তাপমাত্রা বা টেম্পারেচার যদি বাড়ে, তাহলে আমরা জানি তাপমাত্রা বাড়লে কোনো কিছুর আয়তন বৃদ্ধি পায়। এই জিনিসটা আমরা আপাতত মনে রাখি। এরপর আমরা একটু মোলারিটির দিকে তাকাই, এই জিনিসটা আমরা মাথায় রাখি। সো মোলারিটির মধ্যে যদি আমরা দেখি, আমরা কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে, দেখো মনোযোগ দিয়ে, ডাব্লিউ সমান এস এম ভি ডিভাইড বাই 1000। সো এখন আমরা যদি এখান থেকে এস মানে কি? এস মানে হচ্ছে ঘনমাত্রা। যখন আমরা ঘনমাত্রাকে 1 লিটারে হিসাব করব, তখন সেটা হয়ে যায় মোলারিটি, কারণ আমরা জানি মোলারিটি কিন্তু 1 লিটারে হিসাব।
সো এস সমান যদি আমরা বের করি সেটা হয় এস সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু ভি। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1000 ml যেটা, সেটাকে আমরা 1000 ml মানে কি 1 লিটার। সো এটাকে আমরা 1 লিটার দ্বারা প্রতিস্থাপন করতে পারি 1 লিটার, কারণ আমরা ml দিয়ে করছি না, আমরা মোলারিটি করছি। সো মোলারিটির ক্ষেত্রে 1000 ml কে আমরা 1 লিটার লিখবো। সো 1 লিটার লিখলে হয় ডাব্লিউ ইন্টু 1, এটা লেখা যে কথা না লেখা এই কথা। সো হবে এস সমান ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি। এখানে আমরা যেটা করতে পারি, এখন ডাব্লিউ বাই এম কে, এই যে ডাব্লিউ বাই এম, এই ডাব্লিউ বাই এম মানে কি, এই ডাব্লিউ বাই এম মানে হচ্ছে, এই যে ডাব্লিউ বাই এম মানে হচ্ছে এন বা মোল সংখ্যা। সো আমরা ডাব্লিউ বাই এম কে এন দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, তাহলে হবে এন বাই ডাব্লিউ বাই এম এর জায়গায় এন বসছে আর ভি তো নিচে, সো এন বাই ভি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এস সমান এন বাই ভি, অর্থাৎ এটা নিচে লিখলে মনে হয় বেটার, অর্থাৎ এন বাই ভি। সো আমরা দেখতে পাচ্ছি যে এন এর মান, ভি এর মান যদি আমরা দেখছি টেম্পারেচার বাড়লে ভি এর মান বাড়ে। সো এখানে যদি আমরা দেখি এস এর সাথে ভি এর সম্পর্ক এখানে কিরকম, এস এর সাথে ভি এর যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে ব্যস্তানুপাতিক। এনকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরি, মূল সংখ্যাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে এস এর সাথে ভি এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে ভি যদি বাড়ে, টেম্পারেচার বাড়লে ভি বাড়ে, আর ভি যদি বাড়ে তাহলে ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রা কিন্তু কমবে। তাহলে আমরা যে সম্পর্কটা পাচ্ছি তাপমাত্রার সাথে মোলারিটির বা ঘনমাত্রা যে সম্পর্ক, সেটা পাচ্ছি হচ্ছে আমরা টেম্পারেচার যদি বাড়ে তাহলে ভি বাড়বে, ভি যদি বাড়ে তাহলে ভি যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এস এর সাথে, সো ভি বাড়লে এস বা মোলারিটি কমবে। এই হচ্ছে আমাদের সম্পর্ক। সো মোলারিটি কিন্তু অবশ্যই তাপমাত্রার উপর নির্ভর করবে, কারণ আমরা জানি তাপমাত্রার উপর তাপমাত্রার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয়, আর আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব বা ঘনমাত্রা অবশ্যই কমবে। 3 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 250 মিলিলিটার NH3 গ্যাসে কতটি অণু বিদ্যমান। সো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি সমাধান করি তাহলে আমাদেরকে কি দেয়া আছে, আমাদেরকে দেয়া আছে একটা ভি, এবং আমাদেরকে বের করতে বলেছে একটা কি, এন বের করতে বলেছে, যে কতটি অণু বিদ্যমান। তাহলে আমরা ভি এর সাথে, এই যে ভি এর সাথে আমরা এন এর সম্পর্ক প্রকাশ করব। তাহলে ভি এর সাথে যদি আমরা এন এর সম্পর্ক প্রকাশ করি, আমাদের সূত্রটা তাহলে কি পাচ্ছি, ভি বাই 22.4 লিটার, 4 লিটার ইজ ইকুয়ালস টু কত, এন বাই 6.022 ইন্টু 10⁻23। সো এখন এখানে আমরা যে ভিটা ইউজ করব, সেই ভিটা যদি আমরা 250 ml ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আমি আগেই বলেছি যে ভিটা অবশ্যই লিটার এককে এনে ইউজ করতে হবে যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এই যে এখানে 250 ml যে ভিটা আমাদের আছে, এই ভিটাকে আমরা অবশ্যই কি করব, 250 ml কে আমরা ফার্স্টে হচ্ছে আমরা মিলিলিটার থেকে লিটারে নিয়ে আসবো। তাহলে ভিটা যদি আমরা মিলিলিটার থেকে লিটারে নিয়ে আসি, তাহলে 250 ml কে আমরা 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে হয়ে যায় তোমার কত, 0.25। তাহলে আমাদের এখানে ভি এর জায়গায় আমরা বসাবো 0.25 ডিভাইড বাই 22.4 সমান এন বাই 6.0232 ইন্টু 10⁻23। এখন এটাকে আমরা যদি এন বের করি এখান থেকে যদি আমরা এখন এন বের করি, তাহলে এন সমান হয় কি, 6.022 ইন্টু 10⁻23টা 0.25 এর সাথে এসে গুণ হয়ে যাবে। তাহলে হবে এন সমান, তাহলে কি হবে, এন সমান হবে 0.25 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই কত, 22.4। তাহলে আমাদের অণুর সংখ্যা, কিসের অণুর সংখ্যা, NH3 এর, অণুর সংখ্যা আমরা পাবো, NH3 এর যে অণুর সংখ্যা সেটা আমরা পাবো কত, 0.25 কে যদি আমরা গুণ করি, 0.25 ইন্টু, তোমরাও গুণ করো আমার সাথে, 0.25 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে তোমার 22.4 লিটার। সো আমাদের আনসার আসবে 6.718 ইন্টু 10⁻21টি
NH3 অণু। ঠিক আছে, তাহলে আমরা 250 ml NH3 গ্যাসে কয়টা অণু পাচ্ছি? 250 মিলিলিটার NH3 গ্যাসে আমরা 6.71 ইন্টু 10⁻21 সংখ্যক অণু পাচ্ছি। আচ্ছা, তার পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি বলেছে 4 নম্বর প্রশ্নে, প্রমাণ অবস্থায় 10 লিটার NH3 গ্যাসে কয়টি H পরমাণু আছে। এখন কিন্তু প্রশ্ন একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখানে আছে হচ্ছে H পরমাণু। তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে আগে অণুর সংখ্যা বের করতে হবে, এই যে এন এন দিয়ে। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে একটা ভি দেওয়া আছে, 10 লিটার, এটা আমাদের কি দেওয়া আছে? এটা আমাদেরকে ভি দেওয়া আছে। এখানে কিন্তু ভিটা লিটার এককে দেওয়া আছে, সো এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে আমরা যদি এখন আবার সেম কাজটা করি, যে ভি বাই, আমরা আবার সেম কাজটা করব, ভি বাই কত, একটু যদি আমি কলামটা চেঞ্জ করি, ভি বাই আমাদের কি দেওয়া আছে? ভি বাই 22.4, আমরা সূত্র থেকে জানি ভি বাই 22.4 সমান কি? এন বাই 6.02 ইন্টু 10⁻23। তাহলে এখানে যদি আমরা এখন ভি এর মানটা বসিয়ে আমরা যদি এন বের করি, আমাদের এন তাহলে কি হচ্ছে? এন সমান ভি এর সাথে এটা এসে গুণ হবে, ভি ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 22.4। তাহলে আমাদের ভি যেহেতু লিটারে আছে, সো এটাকে চেঞ্জ করতে হবে না, সরাসরি মানটা বসিয়ে দিব। তাই 10 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই কত? 22.4। তাহলে আমরা NH3 গ্যাসের যে অণুর সংখ্যা সেটা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু অণুর সংখ্যা, এটা কিন্তু অণুর সংখ্যা। আমি কিন্তু এখানে লিখেই রেখেছি এন মানে হচ্ছে অণুর সংখ্যা। আমরা কিন্তু এইচ পরমাণু বের করার জন্য ফার্স্ট আমাকে অণুর সংখ্যা বের করতে হবে, তারপরে আমরা কি বের করতে পারবো? এইচ পরমাণুর সংখ্যাটা বের করতে পারবো। তাহলে আমরা ফার্স্টে NH3 এর অণুর সংখ্যা বের করছি, মানে সেম টু সেম আগেরটার মতোই। তাহলে আমরা যদি এটা অণুর সংখ্যা বের করি, আমাদের NH3 এর অণুর সংখ্যাটা আসবে, মানটা একটু চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, 0.25কে আমরা চেঞ্জ করে দিলাম 10 লিটার, 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 22.4। তাহলে আমাদের আনসার আসছে কত? 2.669 ইন্টু 10⁻23, 2.69 ইন্টু 69 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার NH3 এর যে অণুর সংখ্যা সেটা পাচ্ছি কত? 2.69 ইন্টু 10⁻23। এখন আমরা কি বের করব? এখন আমরা এই যে NH3 তে যে H পরমাণু আছে, এই যে 2.69 ইন্টু 10⁻23 সংখ্যক অণুতে কয়টা H পরমাণু আছে সেটা আমরা বের করব। আমরা দেখতে পাচ্ছি NH3, এই যেখানে NH3 একটা অণু, এই একটা অণুতে H পরমাণু কয়টা আছে? 3টা। এই যে H3, তাহলে একটা অণুতে কয়টা আছে? 3টা আছে। তাহলে একটি NH3-তে H আছে কয়টি? 3টি। H পরমাণু আছে 3টি। ঠিক আছে, সো 2.69 ইন্টু 10⁻23টি NH3-তে H পরমাণু থাকবে, H আছে তাহলে কয়টি? H আছে, তাহলে আমরা 2.69কে 3 দিয়ে গুণ করে দেব। 2.69 ইন্টু 10⁻23কে আমরা 3 দিয়ে গুণ করে দিলে আমাদের আনসার চলে আসবে। সেটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি ইন্টু 3, তাহলে আমাদের আনসার আসবে 8.02 আই গেস, 8.062 ইন্টু 10⁻23 টি। তাহলে আমরা পাচ্ছি কি? আমরা দেখছি যে H পরমাণু তোমার 10 লিটার NH3 গ্যাসে আমাদের H পরমাণু আছে এতটি, 8.062 ইন্টু 10⁻23টি। তাহলে এভাবেই কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারি খুব সহজে সূত্র ইউজ করেই। সো গাইডে যেগুলো লম্বা লম্বা আনসার দেওয়া আছে, যেমন ধরো ঐকিক নিয়ম দিয়ে করা, এগুলো ফলো করলে তোমাদের জন্য জিনিসটা কঠিন মনে হবে, কিন্তু সূত্র ইউজ করলে কিন্তু জিনিসটা খুব ইজিলি বের করা যায়। পরবর্তী প্রশ্নে আমরা মুভ করব। 5 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে H2SO4 এর 400 ml 0.175 মোলার দ্রবণের জন্য কত মোল দ্রব দরকার।
সো এখানে আমরা যদি একটু আইডেন্টিফাই করি, H2SO4 থেকে আমরা কি পাই? H2SO4 থেকে আমরা আণবিক ভরটা পেয়ে যাই যে M সমান 98 গ্রাম, ঠিক আছে। আর 400 ml আমাদের V দেয়া আছে, আর 0.175 এটা আমাদের S দেয়া আছে। তোমাকে বের করতে কি বলছে? তোমাকে বের করতে বলছে কত মোল। কত মোল মানে হচ্ছে তোমার কি বের করতে হবে? N বের করতে হবে। সো এখন যেহেতু এখানে একটা S দেয়া আছে, অর্থাৎ ঘনমাত্রা দেয়া আছে, তাহলে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? সেকেন্ড সূত্র অর্থাৎ W সমান SVM/1000 ইউজ করে আগে ভর বের করে ফেলতে হবে। তাহলে শুরুতে যদি আমরা ভরটা বের করে ফেলি, W সমান, যখনই তোমার ঘনমাত্রা S দেয়া থাকবে তখনই তোমাকে কি করতে হবে? S ইউজ করে তোমাকে ডাব্লিউটা বের করে ফেলতে হবে, তারপরে তুমি পরবর্তী পার্টে আসবা। তাহলে ডাব্লিউ সমান কি? SVM/1000, SMV/1000, এটা লিখলে হয় SMV/1000। আমি ভিএম বলতেছি কিন্তু আমি লিখতেছি SMV, একই কথা, সেম জিনিস। তাহলে এস এস কত? এস হচ্ছে 0.175 ইন্টু এম হচ্ছে কত? এম হচ্ছে তোমার 98 ইন্টু ভি কত? ভি হচ্ছে 400 ml। যেহেতু এটা মিলিলিটার দেওয়া আছে, আমি আগেই বলেছি সেকেন্ড সূত্র ইউজ করলে ভিটাকে অবশ্যই মিলিলিটার এককে এনে কাজ করতে হবে। যেহেতু আমার এটা মিলিলিটার এককে অলরেডি আছে, সো আমার এটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আমি এভাবেই কাজ করতে পারবো। ডিভাইড বাই 1000। তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ এর মান কত পাচ্ছি? ডাব্লিউ এর মান পাচ্ছি, আমরা যদি একটু বের করি, আমরা ডাব্লিউ এর মান পাচ্ছি 0.175 ইন্টু 98 হচ্ছে আণবিক ভর, ইন্টু 400 হচ্ছে আমাদের কি? 400 হচ্ছে আমাদের আয়তন, ডিভাইড বাই 1000। তাহলে আমরা এখানে ভর পাচ্ছি 6.86, 6.86 গ্রাম, ঠিক আছে। সো এখন যদি আমরা এই যে গ্রাম যেটা পেয়েছি ডাব্লিউ এর মান, সেই গ্রামটা ইউজ করে আমরা কি বের করব? এন বের করব। তাহলে আমরা এখন কোন সম্পর্কে যাব? আমরা এখন প্রথম সম্পর্কে গিয়ে এই যে এন সমান ডাব্লিউ বাই এম, এই সম্পর্কে অ্যাপ্লাই করেই আমরা এন এর মান পেয়ে যাব। তাহলে এখন আমরা করব কি? এখন এখন এন সমান ডাব্লিউ বাই এম, এখানের মধ্যে আমরা ডাব্লিউ এর মানটা যেটা পেয়েছি সেটা বসিয়ে দিব 6.86, আর এম তো আমরা আগে থেকেই জানি, সেটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তাহলে আমাদের মোল সংখ্যা আসছে, হচ্ছে কত? 6.86 ভাগ 98, তাহলে আমরা পাচ্ছি 0.07, 0.07। এই হচ্ছে আমাদের মূল সংখ্যা। তাহলে আমরা বুঝে গেলাম যে যখন আমাদের এস বা ঘনমাত্রা দেয়া থাকবে তখন ফার্স্টে আমাদেরকে ডাব্লিউ সমান SMV/1000 ইউজ করে সেখান থেকে আমাদেরকে ডাব্লিউ বের করে সেটা পরবর্তী যে সম্পর্ক ফার্স্টের সম্পর্ক থেকে যেটা বের করতে বলবে আমরা সেটা বের করব, তবে অবশ্যই ডাব্লিউটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে। এরপর যদি আমরা পরেরটাতে আসি, এটা একটু ভিন্ন প্রশ্ন। এসটিপিতে CO2 গ্যাসের আয়তন কত? এসটিপিতে CO2 গ্যাসের আয়তন কত? এখানে কিওয়ার্ড হচ্ছে এসটিপি, এসটিপি। এই এসটিপি কথাটা মনে রাখতে হবে। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন, অবশ্যই 22.4 লিটার, যেটা আমি আগেই বলেছিলাম যে এসটিপিতে 22.4 লিটার এটা কিসে হিসাব করা হয়? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার হিসাব করা হয়। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে কত? 1 atm। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm চাপে তোমার যে কোনো গ্যাসের আয়তন 22 যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। এটা একটু ফার্স্টে লিখে রাখি। আমরা জানি এসটিপিতে কোনো গ্যাসের 1 মোল, মোলের আয়তন কত? 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। সো আমরা আয়তনটা পেয়ে গেলাম। আর CO2 গ্যাসের আণবিক ভর কত? CO2 এর আণবিক ভর হচ্ছে, তাহলে আমরা যদি ঘনত্ব বের করি, ঘনত্বের সূত্র আমরা ফিজিক্সে শিখছি, সেটা হচ্ছে ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান হচ্ছে তোমার ভর বাই কি? আয়তন, ভর বাই আয়তন। সো এই সূত্রটা আমরা জানি, এটা যেহেতু আমরা জানি, আমরা এখন এখানে কি করব? ভরটাকে আমরা লিখব আণবিক ভর, আণবিক ভর। কার আণবিক ভর অ্যাপ্লাই করব? CO2 এর আণবিক ভর অ্যাপ্লাই করব। আর আয়তন কি? আয়তন হচ্ছে তোমার এসটিপিতে আয়তন। আমাদের সূত্রটা তাহলে সেট করা হয়ে গেল। এখন আমরা এখানে মান বসিয়ে দিলে আমাদের আনসার চলে আসবে। তাহলে CO2 এর ঘনত্ব, সুতরাং CO2 এর ঘনত্ব
CO2 এর ঘনত্ব, CO2 এর ঘনত্ব, CO2 এর আণবিক ভর কত? CO2 এর আণবিক ভর হচ্ছে তোমার 44 গ্রাম, 44 গ্রাম, এটা আমরা জানি। এই কয়েকটা আণবিক ভর মুখস্থ রাখা দরকার, বিশেষ করে H2SO4, CO2, তারপর হচ্ছে তোমার CaCO3, তারপর হচ্ছে তোমার Na2CO3, এগুলো অবশ্যই মুখস্থ রাখা দরকার। এগুলো মুখস্থ রাখলে তোমাদের ম্যাথ করা সুবিধা হবে এবং ইজি হবে। সো এসটিপিতে আয়তন কত? এসটিপিতে আয়তন হচ্ছে, একটু আগে আমরা বলেছি যে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। সো 44কে যদি আমরা 22.4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আনসার আসবে 44 ভাগ 22.4, তাহলে আমাদের আনসার আসে 1.96, 1.96। এবার হচ্ছে যে বোঝার বিষয়, এখন হচ্ছে ঘনত্বের একক কিন্তু আমরা ফিজিক্সের অধ্যায় 5 থেকে জানি কেজি এম ইনভার্সিটি, কিন্তু আমরা এখানে যে আণবিক ভরটা হিসাব করেছি এটা কিন্তু গ্রামে হিসাব করেছি, আর আমরা যে 22.4 এটা কিন্তু আমরা লিটারে হিসাব করেছি। সো আমাদের ঘনত্ব এখানে যেটা পাচ্ছি এটা কিন্তু গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। এটা যদি তোমরা কেজি এম ইনভার্স 3 লিখে দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কেটে ফেলবে। সো অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি কোন একক ইউজ করছো সেটা। আমরা যেহেতু এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা আণবিক ভর হিসাব করি গ্রামে, তাহলে এটা উপরে থাকবে গ্রাম, আর নিচে যেহেতু আমরা আয়তনটা হিসাব করি লিটারে, সো গ্রাম পার লিটার। আনসারের ক্ষেত্রে আমরা যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যার পাশে অবশ্যই গ্রাম পার লিটার একক ইউজ করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে টপিক নাম্বার 1-এর অণুর সংখ্যা নির্ণয়। এই টপিক নাম্বার 1-এ যে খগুলো লাগবে সেই খগুলো হচ্ছে এই 6টা খ। এই 6টা খ দেখলেই তোমাদের খয়ের যে একটা ভালো প্রিপারেশন সেটা হয়ে যাবে। গ ও ঘতে যাওয়ার পূর্বে আমরা প্রথমেই 3টা জিনিস সম্পর্কে একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে তোমাদের এসটিপি। এটা নিয়ে তোমরা অনেক কনফিউশনে থাকো যে এসটিপি জিনিসটা কি, তারপর হচ্ছে এনটিপি জিনিসটা কি, তারপর হচ্ছে এসএটিপি জিনিসটা কি আসলে। সো আগের পার্টে ক্ষয়ের পার্টে আমি মেবি এসটিপির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ক্ষেত্রে আমি একটু ভুল বলেছি মেবি, সেখানে আমি বলেছি হয়তো বা 25°C, কিন্তু আসলে এটা প্রমাণ তাপমাত্রা। অর্থাৎ এসএটিপির ফুল ফর্মটা যদি আমরা লিখি, প্রমাণ তাপমাত্রাতে কিন্তু 0°C। সো আগের প্রশ্নে যেটা 25°C, আগের পার্টে যেটা আমি 25°C বলেছি সেটা কিন্তু 0°C হবে আসলে, কারণ স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা। সো প্রমাণ তাপমাত্রা মানে কিন্তু 0°C। সো স্ট্যান্ডার্ড এটার ফুল ফর্ম হচ্ছে কি? স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, স্ট্যান্ডার্ড। একটু আমি কলমটা চেঞ্জ করি, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, টেম্পারেচার, টেম্পারেচার হবে টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে তোমার এখানে যে টেম্পারেচার সেটা হচ্ছে 0°C, টেম্পারেচারটা হচ্ছে 0°C, আর প্রেশারটা হচ্ছে কত? প্রেশারটা হচ্ছে তোমার 1 atm, ঠিক আছে। এবার এনটিপিতে যদি আমরা আসি, এনটিপির ফুল ফর্ম কি? এনটিপির ফুল ফর্ম হচ্ছে নর্মাল, যেটা স্বাভাবিক কক্ষ তাপমাত্রা, নর্মাল, নর্মাল টেম্পারেচার, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানে টেম্পারেচার কত? এখানে টেম্পারেচার হচ্ছে 20°C। এখানে টেম্পারেচার কত? 20°C, অ্যান্ড তোমার প্রেশার হচ্ছে 1 atm। সো এনটিপি সম্পর্কে জানলাম, এসটিপি সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো হচ্ছে এসএটিপি। এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট অর্থ কি বলছি আমি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো অ্যাম্বিয়েন্ট মানে কি? অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে পারিপার্শ্বিক, অর্থাৎ পরিবেশের, ঠিক আছে, পরিবেশের, পরিবেশের অর্থাৎ পারিপার্শ্বিক অথবা পরিবেশের, অর্থাৎ পরিবেশের যে টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেটাকে আমরা বলতেছি এসএটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানে যেটা টেম্পারেচার সেটা হচ্ছে তোমার কত? সেটা হচ্ছে তোমার 25°C, অ্যান্ড প্রেশারটা হচ্ছে কত? প্রেশারটা হচ্ছে
100 কিলো 100 কিলো প্যাসকেল 100 কিলো প্যাসকেল। সো এখন আমরা দেখব হচ্ছে গ্যাসের যেই এসটিপি, এনটিপি এবং এসএটিপি। এসটিপিতে তো আমরা জানি এসটিপিতে গ্যাসের আয়তন হয় হচ্ছে কত, এসটিপিতে হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, ঠিক আছে। তাহলে আর এসএটিপিতে হয় কত, 24.789, মেবি 24.789 লিটার, ঠিক আছে। আর এনটিপিতে হয় কত, এনটিপিতে তোমাদের এনটিপিতে হচ্ছে 24.05 লিটার। এনটিপিতে হচ্ছে 24.05 লিটার। সো এই তিনটা মান অবশ্যই মুখস্থ রাখবা। প্রশ্ন কঠিন করলেও দিতে পারে, অবশ্য অনেক সময় এমসিকিউতেও দিয়ে দিতে পারে। অলরাইট, এখন আমরা গ ঘ দেখব টপিক 1-এর। সো ফার্স্টে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2023-এর একটা প্রশ্ন দেখব, যে প্রশ্নে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, যে উদ্দীপকে আমাদের ভর দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে কত, 3.875 গ্রাম। এটা কার, এটা হচ্ছে তোমার আমাদের যৌগটা হচ্ছে H2CO3, যেটাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। সো কার্বনিক অ্যাসিডের ডাব্লিউ দেয়া আছে, আর কার্বনিক অ্যাসিডের যেই আমরা সংকেত দেখতে পাচ্ছি, সেই সংকেত থেকে আমরা তার আণবিক ভর m সমান বের করতে পারি। এটার আণবিক ভর কত আসবে বের করলে, 62 গ্রাম, ঠিক আছে। আর এটার ভি দেওয়া আছে কত, 125 মিলিলিটার। সো এখন আমাকে কি বলছে, উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর কত। আমি এই প্রশ্নের অ্যান্সারে আমি বলেছিলাম খ এর ক্ষেত্রে, যে একটি অণুর ভর বের করতে গেলেই, বা একটি অণু বা এরকম অণুর সংখ্যা যদি বের করতে, ফার্স্টে আমাদেরকে অণুর সংখ্যা বের করতে হবে, সেটা হচ্ছে এন এর মান। সো ফার্স্টে হচ্ছে আমরা এন এর মানটা বের করব। সেটা করার জন্য আমরা যেটা করব, যে আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ডাব্লিউ দেওয়া আছে, আমাদেরকে আণবিক ভর আমরা লিখতে পারি সংকেত থেকে, এবং আমাদেরকে ভি দেওয়া আছে। ভিটা হচ্ছে ঘয়ের জন্য, ভিটা আপাতত এখানে লাগবে না, কারণ আমরা ডাব্লিউ বাই এম এর সাথে n/6.02 × 10⁻23 এর সম্পর্ক দেখিয়ে সেখান থেকে একটি অণুর ভর বের করব। সো আমাদের সম্পর্কটা হবে W/m সমান তোমার n/ কত, 6.02 × 10⁻23। এখানের মধ্যে আমরা n বের করব অণুর সংখ্যা, সেটা কার, H2CO3 এর অণুর সংখ্যা বের করব। এই অণুর সংখ্যাটা যদি আমরা বের করতে পারি, সেখান থেকে আমরা একটা অণুর ভর বের করতে পারবো। সো আমরা যদি এখন n বের করি, তাহলে W এর সাথে 6.02 × 10⁻23 এসে গুণ হবে, ইন্টু 10⁻23 এসে গুণ হবে, আর আণবিক ভর দিয়ে কিন্তু ভাগ হবে। সো ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান হচ্ছে 3.875 ইন্টু 10 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই আণবিক ভর কত, 62 গ্রাম। শুরু করছে আগের ফলো। অলরাইট, আমরা এখন টপিক 1-এর অনুসংখ্যা নির্ণয়ের গ এবং ঘ এর জন্য যেগুলো লাগবে সেগুলো দেখব। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখব ঢাকা বোর্ড 2023-এর একটা প্রশ্ন। এখানে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি H2CO3 এর একটা উদ্দীপক দেওয়া আছে। H2CO3 মানে হচ্ছে কার্বনিক অ্যাসিড। সো কার্বনিক অ্যাসিডকে আমরা এখান থেকে আণবিক ভর বলতে পারি কত, এটা আণবিক ভর হিসাব করলে আসবে 62 গ্রাম। আর এটার ভর দেওয়া আছে কত, ভর দেওয়া আছে মানে এই যে আমাদেরকে যে বিকারটা দেওয়া আছে, এই বিকারটার মধ্যে আয়তনিক ফ্লাস্ক, এটার মধ্যে আমাদের ভর দেওয়া আছে কত, ডাব্লিউ সমান দেওয়া আছে 3.875 গ্রাম। আর আমাদের ভি দেওয়া আছে কত, এটার 125 ml, ঠিক আছে। এখন আমরা বের করব কি, যৌগটির একটি অণুর ভর কত। সো একটি অণুর ভর বের করতে হলে আমি আগেই বলেছিলাম যে আমরা ফার্স্টে অণুর সংখ্যা বের করব, সেখান থেকে আমরা একটা অণুর ভর বের করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ডাব্লিউ এবং এম আমাদের দেয়া আছে। এই ডাব্লিউ এবং এম এর সাথে আমরা অণুর সংখ্যাটার সম্পর্ক নির্ণয় করব। সো ভিটা দেওয়া আছে হচ্ছে মূলত ঘয়ের জন্য, সো এটা এখানে আমরা অ্যাভয়েড করব। আমরা লিখব W/m সমান কত, n/6.02 × 10⁻23। এই সম্পর্ক থেকে আমরা অণুর সংখ্যা নির্ণয় করব। সো অণুর সংখ্যা যদি আমরা বের করি, n সমান কত আসছে,
এন সমান এটা যদি কোনাকুনি উপরে এসে গুণ হয় তাহলে হয় ডাব্লিউ ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই তোমার আণবিক ভর এম। এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমরা H2CO3 এর যে অণুর সংখ্যা সেটা আমরা পেয়ে যাচ্ছি। ডাব্লিউ কত? ডাব্লিউ দেওয়া আছে 3.875 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 62 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অণুর সংখ্যা পাচ্ছি কত? অণুর সংখ্যা পাচ্ছি, আমরা যদি এখান থেকে অণুর সংখ্যা বের করি পাচ্ছি হচ্ছে আমরা অণুর সংখ্যা পাচ্ছি 3.76 ইন্টু 3.76 ইন্টু 10⁻22 3.76 ইন্টু 10⁻22। আচ্ছা, সো আমরা যেহেতু এখন অণুর সংখ্যা পেয়ে গিয়েছি, সো অণুর সংখ্যা যদি আমরা পেয়ে যাই সেখান থেকে আমরা একটা অণুর ভর কিন্তু বের করতে পারি, কারণ আমরা যে অণুর সংখ্যাটা পেয়েছি এই অণুর সংখ্যাটার ভর আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে কত? এটার ভর আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে 3.7875 গ্রাম। সো এতটি অণুর ভর যদি 3.875 গ্রাম হয় তাহলে একটা অণুর ভর কত? তাহলে আমরা এখান থেকে ইজিলি বের করতে পারছি। তাহলে সেটা যদি আমরা বের করি একটু উপর থেকে মুছে দেই, তাহলে আমরা লিখবো এখন কি? আমরা লিখবো 3.87 না 3.76 ইন্টু 10⁻22টি অণুর ভর কত, যেটা আমাদের, কারণ আমরা এই ভর ব্যবহার করেই তো আমরা এই অণুর সংখ্যাটা পেয়েছি। সো এই ভরটাই হচ্ছে আমাদের কি? এতটি অণুর ভর, অর্থাৎ 3.76 ইন্টু 10⁻22টি অণুর ভরই হচ্ছে তোমার কত? 3.875 গ্রাম। সো একটি অণুর ভর তাহলে কত হবে? একটি অণুর ভর হবে তোমার, ভর হবে 3.875কে আমরা 3.76 ইন্টু 10⁻22 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে আমাদের আনসার চলে আসবে। সো এটা যদি আমরা ভাগ করি 3.76 ইন্টু 10⁻22 ডিভাইড বাই, আচ্ছা একটু উল্টা লিখেছি, 3.875 ডিভাইড বাই 3.76 ইন্টু 10⁻22 ভাগ করলে আমাদের আনসার আসবে 1.03 ইন্টু 10⁻22 1.02 ইন্টু 10⁻22 গ্রাম। সো আমরা একটা অণুর ভর পেয়ে গেলাম। এখন আমরা ঘতে যদি দেখি, ঘতে আমাদেরকে কি বলেছে? দ্রবণটি সেমিমোলার কিনা। তো সেমিমোলার মানে আমরা কি জানি? সেমিমোলার মানে আমরা জানি হচ্ছে 0.5 মোল, 0.5 মোলার। তো সেমিমোলার মানে কি? 0.5 মোলার। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ডাব্লিউ সমান এসএমভি বা 1000 অ্যাপ্লাই করে আমরা এস বের করব। এস বের করে আমরা দেখব যে 0.5 মোলার আসে কিনা। তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি যে ডাব্লিউ সমান এস এম ভি ডিভাইড বাই 1000, এখান থেকে আমরা এস বের করব। এস যদি আমরা বের করি, কত সহজ প্রশ্ন, কত সহজ প্রশ্ন, ইজি প্রশ্ন এটা। আমরা যদি এস বের করি, ডাব্লিউর সাথে 1000 গুণ হবে, এমবি দিয়ে ভাগ হবে। ঘতে এই প্রশ্ন আসলে তো ছক্কা, ঘতে এই প্রশ্ন আসলে ছক্কা, কারণ এই সূত্রে অ্যাপ্লাই করলে তোমাদের আনসার চলে আসছে। ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ভি। সো ডাব্লিউ কত? ডাব্লিউ তোমাদের প্রশ্নে আছে কত? 3.875, 3.875। ঢাকা বোর্ডের প্রশ্ন বলে কথা, ঢাকা বোর্ডের প্রশ্ন তো ইজি হয়ই। 875 ইন্টু 1000 ডিভাইড বাই এম কত দেওয়া আছে? এম দেওয়া আছে হচ্ছে তোমার আণবিক ভর 62, আর আমাদের আয়তন কত দেওয়া আছে? 125 ml। যেহেতু এটা মিলিলিটারে দেওয়া আছে, সো আমরা যেহেতু এই সূত্রে অ্যাপ্লাই করছি, সো এটাতে আমরা ভি অ্যাপ্লাই করবো মিলিলিটার। যেহেতু এটা মিলিলিটারে দেওয়া আছে, সো আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা আনসার পাবো এটার কত? এটার আমরা এই এস এর আনসার পাবো যে আমরা 0.5 মোলার পাবো কিনা সেটাই আমরা চেক করছি। যদি 0.5 পাই তাহলে আমাদের দ্রবণটা সেম মোলার, আর যদি না পাই তাহলে সেম মোলার না। তাহলে আমরা মানটা বসাই 3.875 ইন্টু 1000 ডিভাইড বাই কত? 62 ইন্টু 125। সো আমরা পাচ্ছি 0.5। ওয়াও, কি সুন্দর, 0.5 আনসার আসছে।
সো দ্রবণটি সেমিমোলার। সুতরাং দ্রবণটি সেমিমোলার, যেহেতু ঘনমাত্রা 0.5 মোলার আসছে, সো দ্রবণটি সেমিমোলারই হবে। দ্রবণটি সেমিমোলার, দ্রবণটি সেমিমোলার। সো আমরা একটা প্রশ্ন দেখলাম, এরপরের প্রশ্নে আমরা যাব। সো পরবর্তী প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022-এর। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুইটা বিকার দেয়া আছে, একটা বিকারে দেয়া আছে KOH দ্রবণ এবং অন্য বিকারে দেয়া আছে হচ্ছে H2SO4 দ্রবণ। সো এই দুইটা দ্রবণের আমরা দেখতে পাচ্ছি KOH দ্রবণের ভর দেওয়া আছে 30 গ্রাম এবং H2SO4 এর ভর দেওয়া আছে 15 গ্রাম। সো আমরা যদি একটু আইডেন্টিফাই করে ফেলি, এটা হচ্ছে আমাদের KOH এর ভর W1। KOH এর সংকেত থেকে আমরা তার আণবিক ভরটা বের করতে পারি, তাহলে M1 সমান কত আসছে, K হচ্ছে 39, H হচ্ছে 1, যোগ করলে হয় তোমার 40, 40 আর 16 যোগ করলে হয় কত, 56। সো KOH এর ভর হচ্ছে কত, 56 গ্রাম। 56 গ্রাম, 39 থেকে 40, 40 আর 16 যোগ করলে 56। ঠিক আছে। আর H2SO4 এর যে ভরটা দেওয়া আছে সেটা কত, সেটা দেওয়া আছে হচ্ছে W2 সমান কত দেওয়া আছে, 15 গ্রাম। আর H2SO4 এর সংকেত থেকে আমরা তার আণবিক ভর লিখতে পারি, তার আণবিক ভর কত, তার আণবিক ভর হচ্ছে 98, M2 হচ্ছে 98 গ্রাম, 98 গ্রাম। আর দুইটারই আয়তন দেয়া আছে 500 ml। এটা KOH এরও আয়তন, এটা আবার H2SO4 এরও আয়তন। সো আমরা এখানে কিন্তু সবকিছু পেয়ে গিয়েছি। এখন আমাদেরকে গতে কি বলেছে, কোন দ্রবণটির ঘনমাত্রা বা মোলারিটি সর্বাধিক। আচ্ছা, সো দুইটারই ঘনমাত্রা বের করব, আমরা S বের করব। আমরা বের করব হচ্ছে যে S1, এটা কার, S1 হচ্ছে KOH এর। সো KOH এর যদি আমরা KOH লিখি, বুঝতে সহজ হবে, ইজি হবে। তো S সমান তাহলে কি হবে, এই যে সূত্র থেকে যদি আমরা লিখি, তাহলে W × 1000 ডিভাইড বাই MV, W × 1000 ডিভাইড বাই MV, এটা হচ্ছে আমাদের সূত্র। যেহেতু আমরা KOH এর বের করছি, KOH এর W কে আমরা লিখেছি W1 আর M কে লিখেছি M1। আর 500 ml তো দুইজনের জন্যই সেম, এটাকে V1 দিয়ে লিখতে পারি। তাহলে W1 কত, W1 হচ্ছে 30 গ্রাম, 1000 × 1000 ডিভাইড বাই M1 কত, M1 হচ্ছে 56, ইন্টু V1 কত, V1 হচ্ছে 500। সেমভাবে আমরা কারটা বের করব, সেমভাবে আমরা H2SO4 এরটাও বের করব। তো H2SO4 এর তাহলে ঘনমাত্রা তাহলে কত আসবে, ঘনমাত্রা বের করার সূত্রটা যদি আমরা লিখি, যে W টু সেম, W এখানে W2 লিখবো, যেহেতু আমরা W2 লিখেছি, W2 × 1000, আর M হবে M2 × V2। সো আমরা যদি বের করি, W2 কত, W2 হচ্ছে 15 গ্রাম, ইন্টু 1000 ডিভাইড বাই M2 কত, M2 হচ্ছে 98 গ্রাম, ইন্টু V2 হচ্ছে 500। কারণ 500 ml, KOH এরও 500 ml আয়তন এবং H2SO4 এর আয়তন কিন্তু 500 ml। তো আমরা যদি দুইটার মান হিসাব করি, আমাদের আনসার আসবে হচ্ছে KOH এরটা বের করি, KOH এর আনসার আসবে 30 × 30 × 1000 ডিভাইড বাই 56 × 500, 56 × 500। আচ্ছা, এটা আনসার আসছে 1.07, 1.07 মোলার। ঠিক আছে। সো এরপরে যদি আমরা H2SO4টা বের করি, H2SO4 এর ক্ষেত্রে আমরা জাস্ট চেঞ্জ করব 15 আর 98, 15 উপরে 15, নিচে হচ্ছে 98, বাকি দুটা সেম। সো আমাদের আনসার আসবে 0.306, 0.306 মানে 0.31 বলতে পারি আমরা, 0.31 মোলার। সো দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি যে KOH এর যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা H2SO4 এর ঘনমাত্রা থেকে বেশি, অর্থাৎ KOH এর ঘনমাত্রা সর্বাধিক। যেহেতু S of KOH is greater than S of H2SO4, সো আমরা ক্লিয়ারলি বলতে পারি, S of KOH, অর্থাৎ KOH এর ঘনমাত্রা সর্বাধিক। সুতরাং KOH এর ঘনমাত্রা সর্বাধিক, এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2022-এর গ, অর্থাৎ টপিক 1-এর আমরা গ ঘ দেখছি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022-এ এসেছিল। এর পরবর্তী সৃজনশীল আমরা মুভ করব।
আচ্ছা, সো পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ক্যাট কলেজ 2024-এর প্রশ্ন। এই প্রশ্নে আমাকে কি বলেছে, আমাকে উদ্দীপকে একটা দ্রবণ দেওয়া আছে HNO3 এর, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের। সেটার সেটাতে HNO3 কতটুকু দ্রবীভূত আছে, 25 গ্রাম, এবং তার আয়তন হচ্ছে 100 ml। আমাকে প্রশ্নে কি বলেছে, গতে পাত্র এতে কি পরিমাণ পানি যোগ করলে HNO3 এর সেমিমোলার দ্রবণ তৈরি হবে। আমাদেরকে কোন দ্রবণ তৈরি করতে বলেছে, সেমিমোলার দ্রবণ। সেমিমোলার মানে কি, 0.5 মোলার। সো 0.5 মোলার দ্রবণ যদি আমরা প্রস্তুত করতে চাই, তাহলে আমাকে বলেছে প্রশ্নে কি পরিমাণ পানি যোগ করতে হবে। সো আমরা আয়তন বের করব, ফার্স্টে আয়তন বের করে দেখব সেই আয়তনটা 100 ml থেকে কতটুকু বেশি। ঠিক আছে, সো আমরা 0.5 মোলার ইউজ করে একটা আয়তন পাবো, সেই আয়তনটা দেখব। আয়তনটা থেকে 100 ml আমরা বিয়োগ করে দিলে আমরা দ্রবণে কি পরিমাণ পানি এক্সট্রা যোগ করতে হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা বের করব ডাব্লিউ সমান SMV/1000। এখান থেকে আমরা ভি বের করব। আমরা ভি বের করে দেখব সেটা কত আসে। সো ডাব্লিউ ভি সমান হবে কি, ডাব্লিউ ইন্টু 1000, 1000 কোনাকুনি গুণ হবে ডাব্লিউর সাথে, ডিভাইড বাই এস ইন্টু এম। ঠিক আছে, সো ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে কত, প্রশ্নে দেওয়া আছে 25 গ্রাম। 25 গ্রাম ইন্টু 1000, আর আমাদের এস কত দেওয়া আছে, এই যে আমাদের এস দেওয়া আছে হচ্ছে 0.5, 0.5। আর HNO3 এর যে আণবিক ভর, এটা আমাদের ডাব্লিউ। HNO3 এর যে আণবিক ভর এম, সেটা কত, এইচ হচ্ছে আমাদের 1, এম হচ্ছে আমাদের কত, 14, আর অক্সিজেন হচ্ছে 3, 16 ইন্টু 3 মানে 3 16 48, 3 16 48। তো 48 আর 14 যোগ করব, সাথে 15। তো 48 আর 15 যোগ করলে হয় 63 গ্রাম। 63 গ্রাম, 63 গ্রাম। আই হোপ দিস ইজ কারেক্ট। 15 প্লাস 48, 63 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখন এটার 63 গ্রাম আণবিক ভর ইউজ করব। ইউজ করে আমাদের ভি কত পাচ্ছি, আমাদের ভি পাচ্ছি আমরা 25 ইন্টু 1000 ডিভাইড বাই 0.5 ইন্টু 63। সো আমরা পাচ্ছি 793.65, মানে 793.65, 793.65 মিলি লিটার। সো আমাদের ভি বের হয়ে গিয়েছে। এই ভি থেকে আমরা 100 ml বিয়োগ করলেই পাবো যে কত ml পানি যোগ করতে হবে। তাহলে পানি যোগ করতে হবে, প্রশ্নে দেওয়া আছে কত, প্রশ্নে আমাদের ml দেওয়া আছে 100 ml, আর আমরা 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে গেলে আমাদের ভি লাগবে। আমাদের আয়তন কত হবে, 793.65। সো এটা থেকে যদি আমরা 100 ml বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পরিমাণ পানি আমি এক্সট্রা অ্যাড করছি সেটা পেয়ে যাব। সুতরাং অতিরিক্ত পানি যোগ করতে হবে, সমান কত, অতিরিক্ত পানি যোগ করতে হবে 793.65 মাইনাস 100 ml। তাহলে আমাদের আনসার আসছে কত, আমাদের আনসার আসছে 693.65 মিলি লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এতটুকু পানি যোগ করব, এতটুকু পানি যোগ করলেই 693.65 ml পানি যোগ করলেই আমাদের দ্রবণটা সেমিমোলার হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা মুভ করব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন, যেখানে বলা আছে যে 20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করা হলো। এর পরবর্তীগুলো আমি লিখলাম না, কারণ ওটা হচ্ছে তোমার গ এর জন্য, এটা আসলে ঘ দেয়া আছে। পরবর্তী পার্টটা হচ্ছে গ এর জন্য, যেখানে হচ্ছে মূলত স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে বলা হয়েছে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এ যৌগের অবশিষ্ট ভর থেকে 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা। ডেসিমোলার মানে কি, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার। সো এ যৌগের অবশিষ্ট ভর কত আছে, 20 গ্রাম থেকে যদি আমি 15 গ্রাম বিয়োগ করি, তাহলে এ যৌগের অবশিষ্ট ভর পাচ্ছি আমরা 5 গ্রাম। তাহলে এ যৌগের অবশিষ্ট ভর,
এ যৌগের যে অবশিষ্ট ভর সেটা কত পাচ্ছি আমরা, 20 মাইনাস 15 গ্রাম ইজ ইকুয়ালস টু 5 গ্রাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ এ যৌগ লাগবে সেটা আমরা বের করব। বের করে দেখব সেটা কি 5 গ্রাম থেকে বেশি হবে না কম হবে। যদি বেশি হয় তাহলে প্রস্তুত করা যাবে, আর যদি কম হয় তাহলে প্রস্তুত করা সম্ভব নয়। আমরা এখন সেটা বের করব যে ডাব্লিউ সমান, এই যে সূত্রটা অ্যাপ্লাই করব, ডাব্লিউ সমান এসএমভি বাই 1000 অ্যাপ্লাই করলে আমাদের আনসার আমরা কম্পেয়ার করতে পারবো। ডাব্লিউ সমান এসএমভি বাই, এখন ডাব্লিউ সমান এসএমভি বাই 1000 অ্যাপ্লাই করে আমরা ডাব্লিউ বের করব। সো এখানে আমাদের এস কত, এস হচ্ছে ডেসিমোলার দ্রবণ, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে এস কত, এস হচ্ছে 0.1 মোলার। এম হচ্ছে কত, এম হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কার, এ যৌগের আণবিক ভর। আচ্ছা, এ যৌগের আণবিক ভরটা হয়তো প্রশ্নে দেওয়া আছে, একটু যদি আমি দেখি। এ যৌগের আণবিক ভর হচ্ছে গতে বের, এটা গতে বের করা হয়েছে, গতে বের করা হয়েছে আণবিক ভর 90। গতে এটা আণবিক ভর বের করা হয়েছে, এ যৌগের আণবিক ভর গ হতে প্রাপ্ত আর কি। আমি লিখলাম, পাশে লিখে দিব গ হতে প্রাপ্ত। এটা আমরা পরবর্তী টপিকে শিখব। এই ম্যাথটা পরবর্তী টপিকে আমরা জানতে পারবো, যেখানে আমরা মূলত শতকরা সংযোজি থেকে আণবিক সংকেত বের করব। আণবিক সংকেত পেয়ে গেলেই তো আমরা সেখান থেকে কি পাই, সেখান থেকে আমরা আণবিক ভরটা পাই। আচ্ছা, এ যৌগটা হচ্ছে মূলত আমরা পাবো হচ্ছে এ যৌগটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। এ যৌগটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। এ যৌগ যেটা দেওয়া আছে সেটা আসলে অক্সালিক অ্যাসিড, অর্থাৎ H2C2O4। H2C2O4 এটাই আমরা পাবো। এটার আণবিক ভর আমরা কত পাচ্ছি, এটার আণবিক ভর যদি হিসাব করি, এইচ আছে 2টা, তাহলে 2 প্লাস কার্বন আছে 2টা, তাহলে 12 দুগুণে 24, প্লাস অক্সিজেন আছে 4টা, তাহলে 4 16 64, যোগ করলে আমাদের আনসার আসবে 64 আর 24 যোগ করলে হয় তোমার 88, 88 আর 2 যোগ করলে হয় 90। তাহলে আমরা এটার আণবিক ভর 90 গ্রাম পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমরা গ থেকে পাই, এটা আমরা গ থেকে পাচ্ছি, গ থেকে। ঠিক আছে, আমরা ঘ করছি। সো আমরা আণবিক ভরটা পাইলাম 90 ইন্টু ভি কত, ভি হচ্ছে 1000, ভি হচ্ছে 500, ভি হচ্ছে 500, এই যে 500, ভি হচ্ছে 500 ml। আর আমাদের আয়তন কত, আমাদের নিচে কত, নিচে হচ্ছে 1000, আমাদের আয়তন হচ্ছে 500 ml। ডেসিমোলার দ্রবণ এস হচ্ছে তাহলে 0.1, এবং আমরা গ থেকে আমরা এর যে আণবিক সংকেত সেটা আমরা পেয়েছিলাম, সেটা আমরা পরবর্তী টপিকে শিখব। এবং সেটার আণবিক ভরটা যদি আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি 90 গ্রাম। তাহলে আমরা ডাব্লিউ কত পাচ্ছি, ডাব্লিউ পাচ্ছি হচ্ছে, ডাব্লিউ পাচ্ছি আমরা 0.1 ইন্টু 90 ইন্টু 500 ডিভাইড বাই 1000, 4.5 গ্রাম, 4.5 গ্রাম, যেটা আসলে 5 গ্রাম থেকে কিন্তু কম। যে অবশিষ্ট ভর, সে অবশিষ্ট ভর থেকে কিন্তু অবশিষ্ট ভর যেটা পাচ্ছি আমরা এর, সেটা হচ্ছে 5 গ্রাম। আর এখানে ডাব্লিউ যেটা সেটা পাচ্ছি হচ্ছে আমরা 4.5 গ্রাম। তার মানে 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে লাগবে আমাদের 4.5 গ্রাম, কিন্তু আমাদের দেয়া আছে হচ্ছে আমাদের এ যৌগের অবশিষ্ট ভর হচ্ছে 5 গ্রাম। তার মানে এ যৌগের অবশিষ্ট ভরটা বেশি আছে, সো দ্রবণটা প্রস্তুত করা সম্ভব হবে। যেহেতু এ যৌগের অবশিষ্ট ভরটা বেশি, এটা থেকে যেহেতু এ যৌগের অবশিষ্ট ভর বেশি, এটা যেহেতু কম, তার মানে, তার মানে কি 500 ml ডেসিমাল দ্রবণ প্রস্তুত করতে আমাদের 4.5 গ্রাম থাকলেই চলতো, কিন্তু আমাদের 5 গ্রাম আছে, সুতরাং 4.5 গ্রাম থেকে যেহেতু বেশি আছে তাহলে প্রস্তুত করা সম্ভব। সুতরাং সুতরাং এ যৌগের অবশিষ্ট ভর থেকে 500 ml, সুতরাং এ যৌগের অবশিষ্ট ভর থেকে, এ যৌগের অবশিষ্ট ভর অর্থাৎ 5 গ্রাম থেকে আর কি, অবশিষ্ট ভর অর্থাৎ 5 গ্রাম থেকে আমরা, অবশিষ্ট ভর থেকে আমরা কি করতে পারতেছি, 500 ml, 500 ml ডেসিমোলার মানে 0.1 m দ্রবণ প্রস্তুত করতে পারবো, দ্রবণ প্রস্তুত করতে পারবো, দ্রবণ প্রস্তুত করতে পারবো।